হ্যালো স্টুডেন্টস, আমরা ফিরে এসেছি আবার একটা নতুন কোয়েশ্চেন অ্যান্সার সেশনে। আজকে আমরা আরও কিছু কোয়েশ্চেন আলোচনা করব, তবে আজকে যে কোয়েশ্চেনগুলো আলোচনা করব সেগুলো মেনলি ফ্রম ন্যাশনাল মুভমেন্ট। আমরা দেখি ফার্স্ট কোয়েশ্চেনে আমাদের জন্য কোনটা অপেক্ষা করছে। বলছে যে হুইচ ইজ কারেক্টলি ম্যাচড, বলছে যে হুইচ ইজ কারেক্টলি ম্যাচড। এখানে কতগুলো স্ট্রাইকের কথা আছে, হরতাল বা ধর্মঘট। তোমরা জানো যে এই যে স্ট্রাইকগুলোর কথা দেয়া রয়েছে এখানে বা ধর্মঘটগুলোর কথা দেয়া রয়েছে, এগুলো কোন টপিকের আন্ডারে আসে। এগুলো একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যে টপিক থেকে বারবার প্রশ্ন আসে, সেটা হলো ট্রেড ইউনিয়ন মুভমেন্ট। ভারতে যে শ্রমিক আন্দোলনগুলো হয়েছিল সেই ট্রেড ইউনিয়ন মুভমেন্টের আন্ডারে পড়ে এই স্ট্রাইকগুলো বা হরতালগুলো। তোমরা জানো ট্রেড ইউনিয়ন মুভমেন্ট থেকে অনেক ধরনের প্রশ্ন আসে। প্রথম ট্রেড ইউনিয়ন কোনটা প্রশ্ন এসেছিল। প্রথম সর্বভারতীয় ট্রেড ইউনিয়নের সভাপতি কে ছিলেন, এই প্রশ্নটা। ট্রেড ইউনিয়ন থেকে আরও প্রশ্ন দেয় যে এই ট্রেড ইউনিয়ন মুভমেন্ট, গান্ধীজির প্রথম ট্রেড ইউনিয়ন মুভমেন্ট কোনটা করেছিলেন। এই ধরনের প্রচুর প্রশ্ন ট্রেড ইউনিয়ন মুভমেন্ট থেকে আসে, এবং সেই ট্রেড ইউনিয়ন মুভমেন্টের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই স্ট্রাইকগুলো বা হরতালগুলো, ধর্মঘটগুলো। প্রশ্ন আসে যে প্রথম সর্বভারতীয় ধর্মঘট ভারতবর্ষে কে করেছিলেন, কখন করেছিলেন। মহাত্মা গান্ধী করেছিলেন ফার্স্ট অল ইন্ডিয়া স্ট্রাইক 1919-এ, রাউলাট অ্যাক্টের এগেনস্টে প্রতিবাদ জানাতে গিয়ে প্রথম অল ইন্ডিয়া স্ট্রাইক তিনিই করেছিলেন। সুতরাং আমরা যখন ইতিহাসের চ্যাপ্টারগুলো পড়ব, আমরা বারবার আলোচনা করেছি, সেই চ্যাপ্টারগুলো পড়ার মধ্যে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট এই যে টপিকটা, এটাও কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। সেই টপিক থেকেই আমাদের প্রথম প্রশ্ন। চারটে মিল স্ট্রাইকের কথা রয়েছে, চারটে স্ট্রাইকের কথা রয়েছে। বম্বে টেক্সটাইল মিল স্ট্রাইক, জামশেদপুর মিল স্ট্রাইক, নর্থ ওয়েস্ট রেলওয়ে স্ট্রাইক, ইস্ট ইন্ডিয়া রেলওয়ে স্ট্রাইক। দুটো টেক্সটাইল ওয়ার্কারদের স্ট্রাইক আর দুটো রেলওয়ে ওয়ার্কার্সদের স্ট্রাইক। বলছে এর মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ করেছে। আমরা ফার্স্ট যে অপশানটা রয়েছে, অর্থাৎ বম্বে টেক্সটাইল মিল স্ট্রাইক 1924, ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। বম্বে টেক্সটাইল মিল স্ট্রাইক 1924-এ হয়েছিল। একটা সাংঘাতিক বড় ধর্মঘট হয়েছিল। টেক্সটাইল ওয়ার্কার্সদের ওপর যে ওয়েজেস কাট করা হয়েছিল, সেই ওয়েজেস কাটের ওপর যে তাদেরকে ওয়েজেস থেকে বঞ্চিত করা হচ্ছিল বা পারিশ্রমিক থেকে বঞ্চিত করা হচ্ছিল, সেই ঘটনার প্রেক্ষাপটে বম্বে টেক্সটাইল মিল স্ট্রাইক হয়েছিল 1924-এ। এটাকে কোনো হিস্টোরিয়ান বলছেন যে ব্রিটিশ পিরিয়ডের একটা ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট বা মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাইক ডিউরিং দ্য ব্রিটিশ পিরিয়ড। ফার্স্ট অপশানটা রাইট, বম্বে টেক্সটাইল মিল স্ট্রাইক 1924-এ হয়েছিল। বাকিগুলো আমরা একটু কারেকশান করে নিই। জামশেদপুর মিল স্ট্রাইক, এটা 1922 দেওয়া আছে, এটা হবে 1928। 1928 জামশেদপুর মিল স্ট্রাইক জামশেদপুরে হয়েছিল। নর্থ ওয়েস্ট রেলওয়ে স্ট্রাইক, এটা 27 দেওয়া আছে, এটা হবে 1922। 22-এর ঘটনা এটা। নর্থ ওয়েস্ট রেলওয়ে স্ট্রাইক 1927-এ হয়নি, এটা হয়েছিল 1922-তে। আর ইস্ট ইন্ডিয়া রেলওয়ে স্ট্রাইক, এটা 1926 দেওয়া আছে, এটা হবে 1922। সুতরাং এই যে স্ট্রাইকগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং এই যে চারটে স্ট্রাইকের কথা রয়েছে, এই চারটে স্ট্রাইকই কিন্তু সংগঠিত করেছিল অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। AITUCর ব্যানারে এই আন্দোলনগুলো পরিচালিত হয়েছিল। প্রত্যেকটা আন্দোলন, যে কটা আন্দোলনের কথা পড়লাম আমরা, স্ট্রাইকের কথা পড়লাম, এই স্ট্রাইকগুলো হয়েছিল আন্ডার দ্য ব্যানার অফ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যার জন্ম হয়েছিল তোমরা জানো 1920 সালে। তাহলে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট থেকে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের দেখতে হবে। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসব। পিটস ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাক্ট, which was meant to remove the defects of the regulating act, was passed in the year. পিটের ভারত শাসন আইন আমরা সবাই জানি, এবং এই পিটের ভারত শাসন আইনটা নেওয়ার ব্যাকগ্রাউন্ডটা কী ছিল, কোন ঘটনার প্রেক্ষাপটে পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাশ করতে বাধ্য হয়েছিল ব্রিটিশ পার্লামেন্ট। তার কারণ হলো রেগুলেটিং অ্যাক্ট 1773-তে কতগুলো রেকমেন্ডেশন করেছিল। তোমরা জানো আমাদের ভারতবর্ষের প্রথম অ্যাক্ট হলো ব্রিটিশ পিরিয়ডের রেগুলেটিং অ্যাক্ট 1773, লর্ড ওয়ারেন হেস্টিংসের সময় পাশ হয়েছিল। এই আইন যে রেকমেন্ডেশনগুলো করেছিল, সেই রেকমেন্ডেশনে কিন্তু অনেকগুলো লুপ হোলস ছিল।
মানে অনেকগুলো ত্রুটি ছিল, ডিফেক্ট ছিল। বলছে এই ডিফেক্টগুলোকে দূর করার জন্য পিটস ইন্ডিয়া অ্যাক্ট নেওয়া হয়েছিল। তাহলে পিটস ইন্ডিয়া অ্যাক্টটা নেওয়া হয়েছিল কোন রেগুলেশনের ডিফেক্টগুলোকে রিমুভ করার জন্য? অবভিয়াসলি আমাদের অ্যান্সার হবে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এটা নেওয়া হয়েছিল কত সালে? 1784-এ পিটস ইন্ডিয়া অ্যাক্ট যেটা নেওয়া হয়েছিল তার উদ্দেশ্য ছিল টু রিমুভ দ্য ডিফেক্টস অফ দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। পিটস ইন্ডিয়া অ্যাক্টও পাস হয়েছিল লর্ড ওয়ারেন হেস্টিংসের সময়, এবং স্যার উইলিয়াম পিট ব্রিটিশ প্রাইম মিনিস্টার, তার নামেই একটা পাস হয়েছিল। তোমরা অনেকেই জানো স্যার উইলিয়াম পিট ব্রিটিশ প্রাইম মিনিস্টার সেই সময়, তার নামে হয়েছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এবং এই পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশদের ভারতবর্ষের যে বিভিন্ন ব্রিটিশদের যে কাজকর্মগুলো সেগুলোকে দুটো অর্গানাইজেশনে, দুটো বোর্ডের হাতে দিয়ে দেওয়া হয়েছিল, একটা কোর্ট অফ ডিরেক্টরস, একটা বোর্ড অফ কন্ট্রোল। এই দুটো ভাগে ভাগ করে শাসন কার্যটাকে পরিচালনা করার একটা প্ল্যান করা হয়েছিল পিটের ভারত শাসন আইন অনুযায়ী 1784-এ। এখন প্রশ্ন হচ্ছে যে কি এমন ডিফেক্ট ছিল 1773 রেগুলেটিং অ্যাক্টে, কি এমন লুপ হোলস ছিল 1773 রেগুলেটিং অ্যাক্টে যে 1784-তে মানে 11 বছর পর আবার একটা আইন আনতে হলো এর ডিফেক্টগুলোকে দূর করার জন্য। হোয়াট ওয়ার দ্য ডিফেক্টস? ডিফেক্টগুলো কী কী? ফার্স্ট অফ অল 1773-তে যে রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল তাতে গভর্নর জেনারেলদের কোনো ভেটো পাওয়ার দেওয়া হয়নি। তোমরা জানো ভেটো মানে কি? কোনো একটা ডিসিশনের এগেনস্টে স্টপ করে দেওয়ার যে প্রসেসটা সেটাকে ভেটো বলা হয়। তোমরা কনস্টিটিউশনে পড়েছো ভেটো। সেই ভেটো পাওয়ার কিন্তু গভর্নর জেনারেলদের দেওয়া হয়নি। তোমরা জানো গভর্নর জেনারেল এই যে পোস্টটা, এই পোস্টটা ক্রিয়েট হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী 1773-তে, কিন্তু এখানে কোনো রকমে ভেটো পাওয়ার গভর্নর জেনারেলদের দেওয়া হয়নি। তাই গভর্নর জেনারেলদের ক্ষমতাটাকে অনেকটাই সীমিত করে দেওয়া হয়েছিল এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। এটা একটা ফার্স্ট ডিফেক্ট আমরা দেখতে পাচ্ছি। আর একটা ডিফেক্ট ছিল যে রেগুলেটিং অ্যাক্ট কোম্পানি অফিসিয়ালদের মধ্যে যে করাপশনটা দেখা দিয়েছিল, যে দুর্নীতিটা দেখা দিয়েছিল, সেই দুর্নীতিটাকে কিন্তু দূর করতে পারেনি রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্টের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যারা কোম্পানিকে রেভিনিউ দিচ্ছে, এই ভারতীয়রা, তাদের জন্য ভালো কিছু করা। কিন্তু উদ্দেশ্য যেটা ছিল সেই উদ্দেশ্য কিন্তু সফল হয়নি রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। তারা কিন্তু ভারতীয়দের যে অভাব অভিযোগ এগুলোকে তারা দূর করতে পারেনি। তার ফলে কি হচ্ছে? কোম্পানি অফিসিয়ালদের যে করাপশন সেটা কন্টিনিউ করেছিল। এটা একটা বড় ডিফেক্ট ছিল, করাপশন অফ দ্য অফিসিয়ালস অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর একটা তোমরা জানো যে এই অ্যাক্ট অনুযায়ী ইম্পিরিয়াল কোর্ট তৈরি হয়েছিল বা সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা। কিন্তু তৈরি হলে কি হবে? এই সুপ্রিম কোর্টের পাওয়ারটা কি হবে সেই পাওয়ারটা কিন্তু ডিফাইন করা ছিল না রেগুলেটিং অ্যাক্টে। রেগুলেটিং অ্যাক্ট কিন্তু সুপ্রিম কোর্টের পাওয়ারকে ডিফাইন করতে পারেনি, কি কি ক্ষমতা তার আছে, কি কি ক্ষমতা তার নেই। এই যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা ডিমার্কেট করতে পারেনি রেগুলেটিং অ্যাক্ট। সো দিস ওয়ার দ্য ডিফেক্টস। এই ডিফেক্টগুলোকে রিমুভ করার জন্যই 1784-এ পাশ হলো পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এই পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাশ হলো 1784-এ ডিউরিং দ্য রুল অফ লর্ড ওয়ারেন হেস্টিংস। আমি আবার বলছি, আগেও বহুবার আমরা এই অ্যাক্ট নিয়ে আলোচনা করেছি। অ্যাক্টগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভালো করে আমাদের করতে হবে। তার মধ্যে এই প্রথম দুটো অ্যাক্ট 1773 আর 1784, এই দুটো অ্যাক্ট কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, আমাদের পড়তে হবে। নেক্সট প্রশ্নে যাব আমরা, দেখি কি আছে। 3 নম্বর প্রশ্ন, which battle dashed the hopes of Duplé to establish an empire in India? ভারতবর্ষে ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্নকে ভেঙে দিয়েছিল এই 4টে যুদ্ধের মধ্যে কোন যুদ্ধ? দুপ্লে তোমরা জানো যে ফ্রেঞ্চ গভর্নর ছিলেন। কোন যুদ্ধটা ভারতবর্ষে ফরাসিদের সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্নকে ভেঙে দিয়েছিল? তোমরা জানো ভারতবর্ষে বহু ইউরোপিয়ান পাওয়ার এসেছিল, তারা প্রত্যেকেই চেষ্টা করেছিল এম্পায়ার তৈরি করার। ফ্রেঞ্চরাও চেষ্টা করেছিল, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু কোন যুদ্ধটা তাদের সেই স্বপ্নে জল ঢেলে দিল?
ফার্স্ট কর্ণাটিক ওয়ার, সেকেন্ড কর্ণাটিক ওয়ার, থার্ড কর্ণাটিক ওয়ার আর ব্যাটেল অফ পলাশি। তোমরা জানো ব্যাটেল অফ পলাশিটাকে আমরা অফ করে দিতেই পারি, তার কারণ ব্যাটেল অফ পলাশির সঙ্গে কিন্তু দুপ্লের কোনো সম্পর্ক ছিল না, ফরাসিদের সঙ্গে বা ফ্রেঞ্চদের কোনো রিলেশন ছিল না। কিন্তু ফ্রেঞ্চদের সঙ্গে রিলেশন ছিল প্রথম তিনটে যুদ্ধই হচ্ছে অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার, যেটাকে আমরা বলতে পারি ইঙ্গো ফরাসি যুদ্ধ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এর মধ্যে কোনটাকে আমরা উত্তর করব, কোনটা ড্যাশড আউট করলো, কোনটা ড্যাশ করলো তাদের হোপসকে, তাদের আশাকে, সেটা হলো তোমার থার্ড অ্যাংলো কর্ণাটিক ওয়ার। সি অপশানটা রাইট হবে। তোমরা জানো এই থার্ড অ্যাংলো কর্ণাটিক ওয়ারের একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল ব্যাটেল অফ বন্দিবাস। 1760-তে এই ব্যাটেল অফ বন্দিবাস ছিল এই থার্ড অ্যাংলো কর্ণাটিক ওয়ারের একটা পার্ট, তোমরা সবাই পড়েছো। এই থার্ড অ্যাংলো কর্ণাটিক ওয়ারে ফরাসিরা হেরে যাবার পর ফরাসিদের যে স্বপ্ন সেটা একেবারে ধুয়ে মুছে গেল। এই কোয়েশ্চেনটা আবার অন্যভাবে দেয় যে হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাটেল ডিটারমাইন দ্য ফেট অফ দ্য ফ্রেঞ্চ ইন ইন্ডিয়া। এই প্রশ্নটা এইভাবেও আসে, চারটে যুদ্ধের নাম দিয়ে দেয়, দিয়ে বলে এর মধ্যে কোন যুদ্ধটা ভারতবর্ষে ফরাসিদের ভাগ্যকে নির্ধারিত করে দিল। সেটাও উত্তর হবে থার্ড অ্যাংলো কর্ণাটিক ওয়ার বা ব্যাটেল অফ বন্দিবাস 1760। একদিকে রবার্ট ক্লাইভ আর একদিকে রয়েছে আয়ারকুট আর একদিকে রয়েছে দুপ্লে। ওকে, সুতরাং আমরা বলতে পারি যে অ্যাংলো ফ্রেঞ্চ রাইভালরি, যেটা তিনটে যুদ্ধের মাধ্যমে প্রতিফলিত হলো ভারতবর্ষের মাটিতে, ফরাসিরা এখানে হারলো কেন, এই ব্যাপারটা আমাদের একটু বুঝে নিতে হবে। ভারতবর্ষে ফরাসিরা সুবিধে করতে কেন পারলো না, কি ছিল না তাদের, যেটা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছিল। দুটো কারণ আমাদের মাথায় রাখতে হবে কেন ফরাসিরা হেরে গেল ভারতবর্ষে। নাম্বার ওয়ান, ইংল্যান্ডের যে নেভি, সেই নেভির সঙ্গে পেরে উঠল না ফ্রেঞ্চরা। ইংল্যান্ডের যে নৌশক্তি, তোমরা জানো ইংল্যান্ডকে বলা হতো মিস্ট্রেস অফ দ্য সি, সমুদ্রের সম্রাজ্ঞী বলা হতো ইংল্যান্ডকে, এবং নৌবাহিনীর যে শক্তি, যে নেভাল পাওয়ার, সেই পাওয়ারকে কখনোই কাট করতে পারলো না ফরাসিরা। এটা ফার্স্ট কারণ। আর সেকেন্ড কারণ যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে যে হেল্পটা পেয়েছিল, ইকোনমিক হেল্প, মরাল হেল্প, সমস্ত দিক থেকে যে হেল্পটা পেয়েছিল ব্রিটিশ পার্লামেন্টের কাছ থেকে, ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে, সেই হেল্পটা কিন্তু ফ্রেঞ্চ গভর্নমেন্টের কাছ থেকে পায়নি ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। স্বাভাবিকভাবেই এই দুটো কারণ দায়ী ছিল ভারতবর্ষে ফরাসিদের স্বপ্নকে নস্যাৎ করে দেওয়ার পেছনে। একটা হলো ইংল্যান্ডের নেভাল পাওয়ার, নৌশক্তি, আর একটা হলো যেটা আমরা বললাম যে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে হেল্পটা পেয়েছিল তাদের গভর্নমেন্টের কাছ থেকে, সেই হেল্পটা কিন্তু পায়নি আমাদের ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সরকারের কাছ থেকে। তাহলে এই দুটো কারণ আমাদের মাথায় রাখতে হবে, যে দুটো কারণে ফরাসিরা এম্পায়ার তৈরি করতে ভারতে পারল না। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে আসবো। কোয়েশ্চেন নাম্বার 4, হু ওয়াজ পপুলারলি নোন অ্যাজ ইন্ডিয়ান ম্যাকিয়াভেলি। এটা ইন্ডিয়ান ম্যাকিয়াভেলি হবে। ইন্ডিয়ান ম্যাকিয়াভেলি, ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলে? দুটো প্রথম অপশান নিয়ে আমাদের অপশান নিয়ে গণ্ডগোল হয়। আমি এই দুটো অপশান যদি আমি অফ করে দিই, আবুল ফজল আর আলীবর্দী খাঁ, এই দুটো তো কোনোভাবেই হবে না। চাণক্য আর নানা ফড়নবিসের মধ্যে আমরা কাকে বলবো ভারতের ম্যাকিয়াভেলি? ভারতের ম্যাকিয়াভেলি যার সঙ্গে তুলনা করা হচ্ছে তোমরা জানো, সেই ম্যাকিয়াভেলি বিখ্যাত পলিটিক্যাল ফিলোসফার, ইটালির মানুষ ম্যাকিয়াভেলি, যার বিখ্যাত বইটার নাম দ্য প্রিন্স, যেটাকে বলা হয় বিশ্ব রাজনীতির বাইবেল, দ্য বাইবেল অফ ওয়ার্ল্ড পলিটিক্স। সেই ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স, সেই ম্যাকিয়াভেলির সঙ্গে কম্পেয়ার করা হয়েছে ভারতবর্ষের ম্যাকিয়াভেলি বলা হচ্ছে কাকে? ফার্স্ট অপশানটা হবে চাণক্য। তাহলে নানা ফড়নবিস উত্তরটা কখন হবে? যদি বলতো হু ওয়াজ পপুলারলি নোন অ্যাজ মারাঠা ম্যাকিয়াভেলি বা ম্যাকিয়াভেলি অফ মহারাষ্ট্র। যদি মহারাষ্ট্রের ম্যাকিয়াভেলি বলতো কে, তাহলে কিন্তু আমরা বলতাম কাকে? না, নানা ফড়নবিসকে। নানা ফড়নবিস হচ্ছে মহারাষ্ট্রের ম্যাকিয়াভেলি, আর চাণক্য হলো ভারতের ম্যাকিয়াভেলি।
আর এই ম্যাকিয়াভেলির বইটার নাম দ্য প্রিন্স, যেটাকে বলা হয় দ্য বাইবেল অফ ওয়ার্ল্ড পলিটিক্স, বিশ্ব রাজনীতির বাইবেল, বিশ্ব রাজনীতির হ্যান্ডবুক যেটাকে আমরা বলি, সেই বিখ্যাত বই দ্য প্রিন্সের লেখক এই ম্যাকিয়াভেলি। ওকে, এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, আমরা জানবো। আর একটা কথা, এই চাণক্যর সঙ্গে আবার কম্পেয়ার করা হয়েছে মহারাষ্ট্রের একজন বিখ্যাত রুলারকে। বিসিএস প্রিলিমসে দিয়েছিল, হু ইজ কল্ড চাণক্য অফ মারাঠা রেস। চাণক্যর সঙ্গে আবার কোন মারাঠা নেতাকে কম্পেয়ার করা হয়েছিল তোমরা জানো? প্রথম যে মারাঠা পেশোয়া ছিলেন, ফার্স্ট পেশোয়া বালাজি বিশ্বনাথ। এই বালাজি বিশ্বনাথকে বলা হতো মারাঠা জাতির চাণক্য। আর এই চাণক্যকে আবার কম্পেয়ার করা হয়েছিল কার সঙ্গে? না, ম্যাকিয়াভেলির সঙ্গে। এই রিলেশনটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। মারাঠা জাতির ম্যাকিয়াভেলি, ভারতের ম্যাকিয়াভেলি আর মারাঠা জাতির চাণক্য, এই তিনটে জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে এটা মনে করে রাখতে হবে। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসবো। কোয়েশ্চেন নাম্বার 5-এ, দ্য সং বন্দে মাতরম ইজ ফর্ম। এটা একটা খুব কমন প্রশ্ন, আমরা জানি। বন্দে মাতরম গানটা কোথা থেকে নেওয়া হয়েছে? আনন্দমঠ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। যে আনন্দমঠে প্রতিফলিত হলো ভারতীয়দের প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন, সন্ন্যাসী বিদ্রোহের কথা। 1763-তে সন্ন্যাসী বিদ্রোহ, যে সন্ন্যাসী বিদ্রোহের কথা তুলে ধরা হয়েছিল এই আনন্দমঠ উপন্যাসে। বন্দে মাতরমটা ওইখান থেকেই গৃহীত হয়েছিল, আনন্দমঠ। এবং তোমাদের আমি ক্লাসে বলেছিলাম, এই আনন্দমঠ ছিল অনুশীলন সমিতির বাইবেল, দ্য বাইবেল অব অনুশীলন সমিতি বলা হতো আনন্দমঠ এই বিখ্যাত উপন্যাসটাকে, যেখান থেকে বিপ্লবী চেতনার উদ্ভব ঘটেছিল বিপ্লবীদের মধ্যে। বিপ্লবীদের ব্রিটিশ বিরোধী চেতনায় উদ্বুদ্ধ করেছিল যে বিখ্যাত উপন্যাস আনন্দমঠ, সেখানেই এই বন্দে মাতরমটা রয়েছে। বন্দে মাতরম এই গানটা প্রথম গাওয়া হলো 1896 কংগ্রেস অধিবেশনে। আর বন্দে মাতরমটা একটা স্লোগানে পরিণত হলো স্বদেশী আন্দোলনের সময়। বন্দে মাতরম বিকেম এ স্লোগান ডিউরিং দ্য রুল অফ ডিউরিং স্বদেশী মুভমেন্ট। সুতরাং বন্দে মাতরম নিয়ে কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে। বন্দে মাতরম প্রথম গাওয়া হলো 1896-তে কংগ্রেসের কলকাতা অধিবেশনে। বন্দে মাতরম এটা স্লোগানে পরিণত হলো স্বদেশী আন্দোলনের সময়। আর তোমরা জানো এই বন্দে মাতরম নাম দিয়ে প্রকাশিত হয়েছিল অনেকগুলো জার্নাল, আমরা আগে অনেকগুলো ক্লাসে এটা আলোচনা করেছি। বন্দে মাতরম পত্রিকা, অরবিন্দ ঘোষের বন্দে মাতরম ছিল, লালা লাজপত রায়ের বন্দে মাতরম বলে একটা পত্রিকা ছিল, ম্যাডাম কামা বন্দে মাতরম বলে একটা পত্রিকা প্রকাশ করেছিলেন সেই সুদূর প্যারিস থেকে বন্দে মাতরম। সুতরাং এই বন্দে মাতরম শব্দটা আমাদের জাতীয় আন্দোলনের একেবারে ভেতরে গেঁথে রয়েছে এই শব্দটা। সেই বন্দে মাতরমটা রয়েছে কোন উপন্যাসে? আনন্দমঠে। বাকি যে তিনটে উপন্যাস, এই তিনটে উপন্যাসও কিন্তু কোনো না কোনোভাবে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল বা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত। আমরা প্রথমে দেখি পথের দাবির কথা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি, মেন চরিত্র কে? না, সব্যসাচী। অনেকে বলছেন এই সব্যসাচীর চরিত্রটা তৈরি করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রাসবিহারী বসুকে, বিখ্যাত বিপ্লবী রাসবিহারী বসুকে সামনে রেখে বা রাসবিহারী বসুর আদলে তৈরি করেছিলেন এই সব্যসাচী চরিত্রটাকে। পথের দাবি, এই পথের দাবি উপন্যাসের মধ্যে দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা কথা বা একটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা বিবরণ আমরা পথের দাবি উপন্যাসে পাই। রাসবিহারী বসুর এই যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে প্রতিফলিত করেছিল নাকি এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সব্যসাচী। নেক্সট দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী একটু ইনডাইরেক্টলি রিলেটেড ইতিহাসের সঙ্গে, ইতিহাস কেন্দ্রিক একটা উপন্যাস। এবং আমরা পড়েছিলাম আশরাফি বলে একটা মুদ্রার কথা। আশরাফি মুদ্রাটা কার? শেরশাহের স্বর্ণ মুদ্রার নাম ছিল আশরাফি। এই আশরাফি মুদ্রার রেফারেন্স আমরা পাই দুর্গেশ নন্দিনী উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটাও সেই কারণে ইনডাইরেক্টলি ইতিহাসের সঙ্গে রিলেটেড। আশরাফি মুদ্রা এটা শেরশাহ চালু করেছিলেন, শেরশাহের স্বর্ণ মুদ্রার নাম। সেই স্বর্ণ মুদ্রার কথা আমরা দুর্গেশ নন্দিনীতে পাই। আর গোরার কথা তো তোমরা জানো, এই গোরা উপন্যাসেই স্বদেশী আন্দোলনের কথা প্রতিফলিত হয়েছিল রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস গোরাতে। ওকে,
নেক্সট পয়েন্টে আমরা যাব, কোয়েশ্চেন নাম্বার 6-এ। At which Delhi Darbar the Queen of England was proclaimed the Empress of India? দিল্লির এখানে কোন ইয়ারে দিল্লি দরবারে এমপ্রেস কুইন অফ ইংল্যান্ডকে ইংল্যান্ডের রানীকে ভারতের মহারানী হিসেবে ঘোষণা করা হয়েছিল? অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি 1876 থেকে 77, 1911, 1921, নান অফ দিস। ওকে, 1876 থেকে 77 দিল্লি দরবার হয়েছিল, একটা ইম্পর্টেন্ট দরবার। দরবার মানে একটা বিশাল গ্র্যান্ড কনফারেন্স যাকে বলা হয়। 76 থেকে 77 এটাই উত্তর হবে। 76 থেকে 77 দিল্লি দরবারে ইংল্যান্ডের মহারানীকে ভারতের মহারানী হিসেবে ঘোষণা করা হয়েছিল। উপাধিটা দেয়া হয়েছিল তোমরা সবাই জানো, কাইজার ই হিন্দ। উপাধি দেয়া হয়েছিল কাইজার ই হিন্দ বা হিন্দুস্তানের সম্রাজ্ঞী। 76, 77 এইভাবে লেখা কেন? এই ঘটনাটার সঙ্গে 76ও রিলেটেড, 77ও রিলেটেড। অ্যাকচুয়ালি দরবারটা হয়েছিল 1877 সালে, 1877-এ। তখন সারা ভারতবর্ষে সাংঘাতিক দুর্ভিক্ষ চলছে, মানুষ খেতে পাচ্ছে না। আর এরা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই দরবার করেছিল লর্ড লিটনের রাজত্বকালে। লর্ড লিটন তখন ভাইসরয়, যখন এই দিল্লিতে দরবার হচ্ছে 77-এ। আর 76টা কেন দিয়েছে? 76-এ আইনটা পাশ হলো, রয়্যাল টাইটেল অ্যাক্ট, রাজ উপাধি আইন। যে আইন অনুযায়ী 77-এর দরবারে ইংল্যান্ডের মহারানী পরিচিত হলেন ভারতের মহারানী হিসেবে। তাহলে আইনটা হলো 1876-এ, আইনটার নাম ছিল রয়্যাল টাইটেল অ্যাক্ট। আর 77-এর দরবারটা হলো যেখানে অ্যাকচুয়ালি অফিসিয়ালি তাকে এই সম্মানটা দেয়া হলো, ইংল্যান্ডের মহারানীকে বলা হলো দ্য এমপ্রেস অফ ইন্ডিয়া বা কাইজার ই হিন্দ। 1911-তে আর একটা দরবার হয়েছিল আমরা জানি দিল্লিতে, যেখানে বন্দে মাতারাম, যেখানে জনগণ মন গানটাও গাওয়া হয়েছিল এবং যেখানে পঞ্চম জর্জের অভিষেক হয়েছিল ইংল্যান্ডের রাজা। আমরা জানি 1911-তে আর একটা দরবার হয়েছিল দিল্লিতে 1911-এ। এটাও একটা দরবার, ইম্পর্টেন্ট দরবার, যেখানে পঞ্চম জর্জের অভিষেক হয়েছিল ইংল্যান্ডের রাজা। তিনি ভারতে এসেছিলেন, গেট অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল বম্বেতে যে ঘটনাকে উপলক্ষ করে 1911-তে। 1921-এও একটা দরবার হয়েছিল দিল্লিতে, প্রিন্স অফ ওয়েলস সেখানে আসার কথা ছিল, কিন্তু প্রিন্স অফ ওয়েলসকে বয়কট করেছিল। তোমরা জানো 1921 মানে বুঝতেই পারছো ফুল ফ্লেজে তখন নন কোঅপারেশন মুভমেন্ট চলছে। প্রিন্স অফ ওয়েলসের আসার কথা ছিল এই দরবারে, তাকে বয়কট করেছিল ভারতীয়রা। এটাও একটা দরবার, 1921-এর দিল্লি দরবার 1921-এ। তাহলে তিনটে পরপর দরবারের ইয়ার দেওয়া রয়েছে, 76 থেকে 77, 1911, 1921, তিনটেই দিল্লিতে হয়েছিল। আর একটা দরবারের কথা বলি, সেটা দিল্লিতে হয়নি, সেটা হয়েছিল এলাহাবাদে 1858-এর 1 নভেম্বর। এটাও একটা টাইপ অফ দরবার, একটা কনফারেন্স, যেখানে কি করা হয়েছিল না, যেখানে ভিক্টোরিয়ার ঘোষণাপত্রটা ডিক্লেয়ার করা হয়েছিল। লর্ড ক্যানিং করেছিলেন কুইন ভিক্টোরিয়াস ডিক্লারেশন, তোমরা জানো 1 নভেম্বর 1858 এলাহাবাদে হয়েছিল সেটা। তাহলে 1858-এরটা এলাহাবাদে, আর বাকি যে তিনটে আমরা পড়লাম সেগুলো সবকটাই হয়েছিল কোথায় না দিল্লিতে। তাহলে এই দরবারগুলো একটু ভালো করে দেখে নিতে হবে, যেগুলো যেগুলো ইয়ারগুলো আমরা বললাম সেই ইয়ারগুলো। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসব। হু ইলাবোরেটেড দ্য ড্রেন অফ ওয়েলথ থিওরি প্রপাউন্ডেড বাই দাদাভাই নওরোজি? এটা আমরা অনেকবার আলোচনা করেছি। এই যে থিওরিটা, এটাকে ইলাবোরেট করেছিলেন এমজি নানাডে। ওকে, এটাকে স্ট্যাটিস্টিক্যালি অ্যানালিসিস করেছিলেন রমেশচন্দ্র দত্ত, আমরা আগেও বলেছি। পরিসংখ্যান দিয়ে বিশ্লেষণ করেছিলেন ড্রেন অফ ওয়েলথটাকে রমেশচন্দ্র দত্ত। আর এটাকে সমালোচনা করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান এটাকে বলেছিলেন এটা একটা অতিরঞ্জিত তত্ত্ব, এটা একটা এক্স অ্যাগ্রিগেটেড থিওরি, যা ঘটেছিল তা, যা বলা হয়েছে এখানে তা মোটেই ঘটেনি। সৈয়দ আহমেদ খান এটাকে ক্রিটিসাইজ করেছিলেন। আমরা এই তিনটে নাম মনে রাখবো, সৈয়দ আহমেদ খান, এমজি রানাডে আর রমেশচন্দ্র দত্ত। এরা তিনজন তিনটে দিক থেকে আমরা দেখতে পাচ্ছি ড্রেন অফ ওয়েলথ থিওরিটার সঙ্গে রিলেটেড।
ওকে, নেক্সট আমরা যেটা দেখব, এই ড্রেন অফ ওয়েলথ থিওরিটা, এটার আরেকটা নাম ছিল ক্যাপিটাল ফ্লাইট। এটাকে বলছে ক্যাপিটাল ফ্লাইট বা মূলধনের উড়ান। আমাদের মূলধন চলে যাচ্ছে ইংল্যান্ডে, ক্যাপিটাল ফ্লাইটও বলা হয় ড্রেন অফ ওয়েলথটাকে। হিস্টোরিয়ানরা বলছেন ক্যাপিটাল ফ্লাইট, দ্য ফ্লাইট অফ দ্য ক্যাপিটালস। ইন্ডিয়ান ক্যাপিটাল কিভাবে চলে যাচ্ছে ইংল্যান্ডে। সুতরাং এই ড্রেন অফ ওয়েলথ, এই থিওরিটা প্রথম প্রকাশ আমরা দেখলাম ইন দ্য ইয়ার 1867। 1867-তে দাদাভাই নওরোজি এই থিওরিটা পাবলিশ করেছিলেন ফার্স্ট, এই ড্রেন অফ ওয়েলথ থিওরিটা, যেটা পরবর্তীকালে ভারতের ইতিহাসকে ভীষণভাবে আলোড়িত করেছিল। সম্পদের নির্গমন তত্ত্ব, এই তত্ত্বটা আমরা সবাই জানি। আমরা একটা কথা বলে দিই, এমজি রানাডে যে বইতে এই থিওরিটাকে ইলাবোরেট করেছিলেন, সেই বইটার নাম ছিল এসেস অন ইন্ডিয়ান ইকোনমি। এমজি রানাডের লেখা বিখ্যাত বই এসেস অন ইন্ডিয়ান ইকোনমি। এই এসেস অন ইন্ডিয়ান ইকোনমি বইতে তিনি এটাকে কি করেছিলেন না, এটাকে ইলাবোরেট করেছিলেন এই থিওরিটাকে। আর রমেশচন্দ্র দত্ত এই থিওরিটাকে স্ট্যাটিস্টিক্যালি অ্যানালিসিস করেছিলেন যে বইতে, সেই বইটার নাম ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। রমেশচন্দ্র দত্তের লেখা ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, যেখানে রমেশচন্দ্র দত্ত এটাকে পরিসংখ্যান দিয়ে বিশ্লেষণ করলেন যে কোন বছর কত সম্পদ নির্গমন হয়েছে ভারতবর্ষ থেকে। বইটার নাম মনে রাখতে হবে, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। ওকে, ড্রেন অফ ওয়েলথ থিওরি সবসময় একটা ইম্পর্টেন্ট একটা থিওরি, আমরা জানি। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসবো, কোয়েশ্চেন নাম্বার 8। হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ প্রিন্সলি স্টেটস ইন ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ পার্টিশন? পার্টিশনের সময় ইন্ডিয়ার প্রিন্সলি স্টেটসের সংখ্যা কত ছিল? আমরা জানি 562, এইটাই অ্যান্সার হবে। এবং এই প্রিন্সলি স্টেটসকে নিয়ে যে ঘটনাগুলো ঘটেছিল আমরা জানি, বল্লভভাই প্যাটেল, এই কৃষ্ণ মেনন, এরা যে আন্দোলনটা করেছিল আমরা জানি। এবং হায়দ্রাবাদকে দখল করার জন্য যে অপারেশনটা কন্ডাক্ট করেছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট, যে অপারেশনটাকে বলা হয় অপারেশন পোলো। তোমরা জানো অপারেশনটার নাম। হায়দ্রাবাদকে ইন্ডিয়ার মধ্যে আনার ক্ষেত্রে যে মিলিটারি এক্সপিডিশনটা হয়েছিল হায়দ্রাবাদে, সেটাকে অপারেশন পোলো বলা হয়। সুতরাং এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের দেখে নিতে হবে প্রিন্সলি স্টেটসের এই জায়গাটা। যে যে জায়গাগুলো আমি বললাম, যে যে পয়েন্টগুলো আমি বললাম এখান থেকে, এইগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং এটার জন্যই বলা হয় বল্লভভাই প্যাটেলকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া, তোমরা জানো। আমরা নেক্সট প্রশ্নে আসবো, কোয়েশ্চেন নাম্বার 9। হু ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি? ইন্ডিয়ান আর্কিওলজির ফাদার আমরা বলতে পারি কাকে না, আলেকজান্ডার কানিংহামকে আমরা বলতে পারি। আলেকজান্ডার কানিংহাম, ইনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফাউন্ডার ছিলেন। 1861-এ তিনি এটার ফাউন্ডেশন করেছিলেন, এই আলেকজান্ডার কানিংহাম। এবং আলেকজান্ডার কানিংহামের আর একটা বড় কন্ট্রিবিউশন ইন্ডিয়ান হিস্ট্রিতে, একটা বিখ্যাত বই তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন, সেটা হলো রাজতরঙ্গিনী, কলহনের লেখা। ওয়েবস অফ কিং বইটার নাম ছিল, কানিংহাম যেটাকে অনুবাদ করেছিলেন রাজতরঙ্গিনী, কলহনের লেখা। এটাকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন ওয়েবস অফ কিং বা রাজাদের তরঙ্গ, রাজতরঙ্গিনী। এইটাকে এই নামে পাবলিশ করেছিলেন আলেকজান্ডার কানিংহাম, বিখ্যাত আর্কিওলজিস্ট, ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি বলা হয়। আর্কিওলজি অ্যাজ এ প্রফেশন আমরা ইন্ডিয়াতে প্রথম দেখলাম এই আলেকজান্ডার কানিংহামের ক্ষেত্রে। 1861-এ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফাউন্ডেশন করেছিলেন তিনি। কোয়েশ্চেন নাম্বার 10 আমরা আসবো, হু প্রপাগেটেড হিন্দি হিন্দু? হিন্দি হিন্দু, এই যে বিখ্যাত স্লোগানটা প্রপাগেট করেছিলেন কে? যে নামগুলো দেওয়া আছে, এই নামগুলোর মধ্যে কিন্তু 4টে নামের মধ্যে কিন্তু একটা কমন লিঙ্ক আছে। লালা লাজপত রায়, মদন মোহন মালব্য, শ্যামাপ্রসাদ মুখার্জি, বাল গঙ্গাধর তিলক। এই 4টের মধ্যে, 4 জনের মধ্যে কমন ফিচার কি? এরা প্রত্যেকেই প্রপাগেট করেছিলেন হিন্দু ন্যাশনালিজম, এই হিন্দু জাতীয়তাবাদ। ব্রিটিশরা কি বলেছিল? যে ভারতীয়দের বা হিন্দুদের কোনো ঐতিহ্য নেই, ভারতীয়দের কোনো প্রাচীন ইতিহাস নেই, ভারতীয়রা রুটলেস। এইটার যোগ্য জবাব দিয়েছিল এই ব্যক্তিত্বরা। বিশেষ করে ভারতবর্ষে যে এক্সট্রিমিস্ট মুভমেন্টটা হয়েছিল, ভারতবর্ষে যে এক্সট্রিমিস্ট লিডাররা ছিলেন,
তাদের আন্দোলনের একটা অন্যতম দিক ছিল দ্য রিভাইভালিজম অফ হিন্দু রিলিজিয়ান, হিন্দু ধর্মের ঐতিহ্যকে তুলে ধরা, যে হিন্দু ধর্মেরও একটা রুট আছে। এই জন্য আমরা দেখছি তিলক, বিজি তিলক শিবাজী উৎসব করেছেন, গণপতি উৎসব করেছেন, গীতা রহস্য বলে বই লিখেছেন, যেগুলো হিন্দু ধর্মের সঙ্গে রিলেটেড, সেইগুলোকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। বা এক কথায় আমরা বলতে পারি হিন্দু ন্যাশনালিজমকে জাগিয়ে তোলার চেষ্টা করেছিলেন, যারা তাদের মধ্যে লাজপত রায় একজন। তিনি এই স্লোগানটা তুলেছিলেন, যে স্লোগানের মধ্যে লুকিয়ে রয়েছে হিন্দু ন্যাশনালিজমের একটা ছোঁয়া, হিন্দ, হিন্দি, হিন্দু। অর্থাৎ ভারতবর্ষকে তিনি এইভাবে বিশ্লেষণ করেছিলেন এই স্লোগানটার মাধ্যমে। এটা একটা ইম্পর্টেন্ট স্লোগান লাজপত রায় তুলেছিলেন হিন্দু ন্যাশনালিজমকে প্রমোট করার জন্য, হিন্দু জাতীয়তাবাদকে প্রমোট করার জন্য। এটা আমাদের জেনে রাখতে হবে। নেক্সট প্রশ্নে আমরা আসবো এবার। দ্য মেন লিডার্স অফ স্বরাজ পার্টি। স্বরাজ পার্টির মেন লিডার্স কারা কারা ছিলেন এদের মধ্যে? আমরা জানি মতিলাল নেহেরু আর চিত্তরঞ্জন দাস। একজন মতিলাল নেহেরু ছিলেন, সিআর দাস ছিলেন ফাউন্ডার প্রেসিডেন্ট, আর মতিলাল নেহেরু ছিলেন ফাউন্ডার সেক্রেটারি। তো আমি যদি জানতে চাই এই মতিলাল নেহেরু আর চিত্তরঞ্জন দাস এরা কংগ্রেসের কোন ফ্র্যাকশন? এরা কংগ্রেস তো আবার দুটো ভাগে ভাগ হয়ে গেল 1922-এ। এরা কোন ফ্র্যাকশন? প্রো চেঞ্জার না নো চেঞ্জার, দুটো ভাগে ভাগ হয়েছিল। আমরা জানি স্বরাজ পার্টির যারা লিডার, যারা তৈরি করলো, এরা সবাই প্রো চেঞ্জার। প্রো চেঞ্জার মানে কারা? যারা গান্ধীজির আদর্শকে বিরোধিতা করলো, বিশেষ করে নন কোঅপারেশন মুভমেন্টের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিকে যারা চ্যালেঞ্জ করলো তারাই ছিল প্রো চেঞ্জার, যারা কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে 1923-এর 1 জানুয়ারি স্বরাজ পার্টি তৈরি করলো। সুতরাং এরা দুজনেই ছিলেন প্রো চেঞ্জার্স কংগ্রেসের। ওকে, স্বরাজ পার্টি একটা খুব ইম্পর্টেন্ট টপিক। স্বরাজ পার্টি কেন তৈরি হলো, স্বরাজ পার্টি ফাউন্ডার প্রেসিডেন্টকে, এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু ভালো করে আমাদের পড়তে হবে। আমরা 12 নম্বর প্রশ্নে আসবো। দ্য বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ওয়াজ ডিমার্কেটেড বাই, এই কোয়েশ্চেনটা বহুবার দিয়েছে, স্যার সিরিল র্যাডক্লিফ। বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন তিনি, স্যার সিরিল র্যাডক্লিফ। এই বাউন্ডারি কমিশন আমরা জানি যে 1947-এর 20শে ফেব্রুয়ারি ক্লিমেন্ট অ্যাটলি ঘোষণা করলেন আমরা 30শে জুন 1948-এর মধ্যে ক্ষমতা হস্তান্তর করে চলে যাব। ডেডলাইন দিয়ে দেওয়া হলো 30 জুন 1948। এই ঘোষণার পরেই ক্লিমেন্ট অ্যাটলি ঘোষণা করেছিলেন। অ্যাটলির এই ঘোষণার পরেই যে স্টেপগুলো নেওয়া হলো অ্যাটলির এই ঘোষণাকে বাস্তবায়িত করার জন্য, তার মধ্যে ফার্স্ট ছিল মাউন্টব্যাটেন প্ল্যান, 3 জুন 1947। নেক্সট স্টেপ যেটা ছিল 18 জুলাই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশ হলো। আর নেক্সট স্টেপ ছিল এই বাউন্ডারি কমিশনের ফরমেশন, যে প্রশ্নটা আমরা এখানে রেখেছি। এই বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান ছিলেন স্যার সিরিল র্যাডক্লিফ, যিনি টোটাল ব্যাপারটাকে কন্ডাক্ট করেছিলেন। এই র্যাডক্লিফ লাইন আমরা বলি এই বাউন্ডারি কমিশনের লাইনটাকে। সুতরাং এই স্টেজগুলো মনে রাখতে হবে। 1947-এর 20 ফেব্রুয়ারি থেকে শুরু করে একদম পরপর যে স্টেপগুলো আমি বললাম, এই স্টেপগুলোর মাধ্যমে ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট। এটা আমাদের মনে রাখতে হবে এই স্টেজগুলো। আমরা 13 নম্বর প্রশ্নে আসি। হোয়াট ওয়াজ দ্য একা মুভমেন্ট? তোমরা জানো 1921 থেকে 22 একা আন্দোলন হয়েছিল। এটা কাদের আন্দোলন? এটা কি কোনো ধর্ম আন্দোলন? এটা কি কোনো কৃষক আন্দোলন? এটা কি কোনো সিক্রেট রেভলিউশনারি মুভমেন্ট? না, কোনোটাই নয়। এটা আমরা জানি একা মুভমেন্ট পরিষ্কার একটা পিজেন্ট মুভমেন্ট। উত্তরপ্রদেশে, ইউপিতে এটা শুরু হয়েছিল। এই একা একটা সম্প্রদায়, একটা কৃষক সম্প্রদায় যারা বিদ্রোহ শুরু করেছিল, একা আন্দোলন। এবং একা আন্দোলন হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্টের একটা রিজিওনাল ভ্যারিয়েশন। তোমরা জানো গান্ধীজির অসহযোগ আন্দোলন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে হয়েছে। যেমন অন্ধ্রপ্রদেশে হয়েছে রম্পার মুভমেন্ট নামে, যেমন কেরালায় হয়েছে মোপলা রিভোল্ট নামে। নামগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু মেন এটা হচ্ছে ওই নন কোঅপারেশন মুভমেন্ট। আমরা এগুলোকে বলতে পারি নন কোঅপারেশন মুভমেন্টের রিজিওনাল ভ্যারিয়েশন, এক একটা জায়গায় এক একটা নামে হচ্ছে। তেমনি এই উত্তরপ্রদেশে নন কোঅপারেশন মুভমেন্টটা পরিচালিত হলো একা মুভমেন্টের নামে।
ঠিক আছে, মাদারি পাসি, বাবা রামচন্দ্র, যারা এই আন্দোলনটাকে নেতৃত্ব দিলেন। মাদারি পাসি, বাবা রামচন্দ্র, যারাই একা আন্দোলনকে নেতৃত্ব দিলেন 1921 থেকে 22 এর মধ্যে এই বিখ্যাত আন্দোলন। তাহলে আমি যে আন্দোলনগুলোর নাম বললাম, রম্পা, মোপলা, একা, এগুলো কিন্তু সব একটা নন কর্পোরেশন মুভমেন্টের একটা পার্ট বা রিজিওনাল ভ্যারিয়েশন। বুঝতে পারলে? একা মুভমেন্ট একটা টিপিক্যাল পিজেন্ট মুভমেন্ট বা কৃষক আন্দোলন উত্তরপ্রদেশে। আমরা নেক্সট প্রশ্নে যাব, কোয়েশ্চেন নাম্বার 14। হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ তিতুমির? সৈয়দ মীর নিসার আলী তার অ্যাকচুয়াল নাম, অরিজিনাল নেম অফ তিতুমির। তিতুমিরের কথা আমরা জানি, তিতুমিরের বিখ্যাত যেটাকে আমরা বলতে পারি বারাসাত রিভোল্ট, ওয়াহাবি আন্দোলনের বেঙ্গল ভার্সন, যেটা বাংলাতে ওয়াহাবি আন্দোলন হয়েছিল যে নামে, সেটা হলো এই বারাসাত রিভোল্ট, নারকেলবেরিয়ায় হয়েছিল। আর এইটার যেটার আরেকটা নাম ছিল তারিকি মোহাম্মদিয়া। তাহলে তিতুমির কোন আন্দোলনের নেতা ছিলেন? তারিকি মোহাম্মদিয়া আন্দোলনটার নাম। এই তারিকি মোহাম্মদিয়ার আরেকটা নাম বারাসাত বিদ্রোহ, যেহেতু বারাসাত অঞ্চলের নারকেলবেরিয়াতে তিতুমির বিদ্রোহ করেছিলেন, বাঁশের কেল্লা বানিয়েছিলেন, তোমরা জানো সেই তিতুমির। এবং তিতুমিরের আরেকটা আন্দোলনের কথা যেখান থেকে প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে যে পুরা বলে একটা জায়গা ওই অঞ্চলের, সেখানকার জমিদার ছিলেন কৃষ্ণদেব রায়, হিন্দু জমিদার। তিনি মুসলিমদের ওপর দাড়ি কর বসিয়েছিলেন, দাড়ি রাখলে কর দিতে হবে। এইটার এগেনস্টেও তিতুমির ঘুরে দাঁড়িয়েছিলেন এই মীর নিসার আলী। এটাও তার একটা ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন। এই পুরার জমিদার কৃষ্ণদেব রায়ের এগেনস্টে তিনি বিদ্রোহ করেছিলেন দাড়ি কর বসানোর বিরুদ্ধে। সুতরাং তিতুমিরের কন্ট্রিবিউশন কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, আমাদের দেখতে হবে। আমরা কোয়েশ্চেন নাম্বার 15-এ আসবো। Which among the following novels of শরৎচন্দ্র vividly reflected the revolutionary movement of India? আমরা আগেই এটা আলোচনা করেছি অন্যভাবে, শ্রীকান্ত, পথের দাবি, পল্লী সমাজ, নান অফ দ্য অ্যাবভ। আমরা অলরেডি ডিসকাস করেছি, এটা অন্যভাবে করেছি। পথের দাবি, সব্যসাচী যার মেন চরিত্র। আমি আগেও বলেছি যে বইটার মধ্য দিয়ে বিপ্লবী আন্দোলনের কথা ফুটে উঠেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটা আমি আর এক্সপ্লানেশনে যাচ্ছি না, আমরা আগেই আলোচনা করেছি। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসবো, দ্য অ্যাক্ট দ্যাট গেভ এনার্মাস পাওয়ার টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু রিপ্রেস পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। পলিটিক্যাল অ্যাক্টিভিটিকে রিপ্রেস করার জন্য কোন আইন পাশ করেছিল? প্রত্যেকটা আইন কিন্তু একই কারণে হয়েছিল, কিন্তু স্পেসিফিক্যালি এই আইনটা হয়েছিল বলতে আমরা বুঝবো কোনটাকে? রাউলাট অ্যাক্টকে। পলিটিক্যাল পাওয়ারকে, পলিটিক্যাল অ্যাক্টিভিটিকে বন্ধ করার জন্য ভার্নাকুলার প্রেস এই রাউলাট অ্যাক্ট পাশ করা হয়েছিল। আমরা জানি রাউলাট অ্যাক্ট 1919-এ এফসি রাউলাট, জাস্টিস এফসি রাউলাটের নামে এই অ্যাক্ট হয়েছিল, রাউলাট অ্যাক্ট 1919-এ। ভারতীয়রা এই অ্যাক্টটা এতটাই রিপ্রেসিভ ছিল, এতটাই দমনমূলক ছিল, যেটাকে ব্ল্যাক অ্যাক্ট আখ্যা দেওয়া হয়েছিল। ভারতীয়রা এটাকে ব্ল্যাক অ্যাক্ট বলেছিলেন। বাকি যে আইনগুলো সেগুলোও কিন্তু কোনো না কোনোভাবে পলিটিক্যাল অ্যাক্টিভিটিকে আটকানোর জন্য, বিশেষ করে আর্মস অ্যাক্ট, এইটা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এটাও আমরা বলতে পারি পলিটিক্যাল অ্যাক্টিভিটিকে রিপ্রেস করার জন্য। রাউলাট অ্যাক্টটা মেনলি হয়েছিল ফান্ডামেন্টাল রাইটগুলোকে সাপ্রেস করা হয়েছিল। মিটিং মিছিল করা যাবে না, জমায়েত হওয়া যাবে না, বিনা বিচারে আটক করা যাবে, এই ব্যাপারগুলো নিয়েই ছিল রাউলাট অ্যাক্ট। ওকে, তাহলে পলিটিক্যাল অ্যাক্টিভিটিসকে বন্ধ করার জন্য রাউলাট অ্যাক্ট গ্রহণ করা হয়েছিল 1919-এ। এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, আমাদের দেখতে হবে। আমাদের সম্ভবত লাস্ট কোয়েশ্চেনে যাব আমরা আজকে। When was Carlyle Circular issued? Carlyle Circular মানেই হচ্ছে 1905। 1905 মানেই হচ্ছে তোমার মেনলি যেটাকে আমরা বলতে পারি বঙ্গভঙ্গ আন্দোলন, পার্টিশন অফ বেঙ্গল, স্বদেশী আন্দোলন। এটা হয়েছিল কার্লাইল সার্কুলার। এটা মেনলি হয়েছিল স্টুডেন্ট মুভমেন্টগুলোকে দমন করার জন্য। স্কুলগুলোকে, কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে যেভাবে স্বদেশী আন্দোলনের ঢেউ উঠেছিল সেইটাকে বন্ধ করার জন্য কার্লাইল সার্কুলার ইস্যু করা হয়েছিল 1905-এ ইন দ্য মান্থ অফ অক্টোবর, 22 অক্টোবর এটা ইস্যু হয়েছিল। এইটাকে বিরোধিতা করে
ভারতীয়রা, বাঙালিরা, বাঙালি যারা জাতীয়তাবাদী নেতা, তারা একটা অ্যান্টি সার্কুলার সোসাইটি তৈরি করেছিল এটাকে দমন করার জন্য। এই অ্যাক্টটাকে, এই যে অ্যাক্টটা হয়েছিল, এই যে দমন করা হয়েছিল যেটাকে, সেটা করেছিলেন অ্যাকচুয়ালি সতীশ প্রসাদ বসু বলে একজন, এসপি বাসু বলে একজন, যিনি এটাকে লিড করেছিলেন। অ্যান্টি সার্কুলার সোসাইটি যেটাকে আমরা বলি, সতীশ প্রসাদ বসু এটাকে লিড করেছিলেন। এটাকে রিপন কলেজের স্টুডেন্ট ছিলেন তিনি, যে রিপন কলেজ তোমরা জানো, সুরেন্দ্রনাথ কলেজ নাম হয়েছিল যেটা পরবর্তীকালে, সেই কলেজের স্টুডেন্ট ছিলেন সতীশচন্দ্র বসু। তিনি এটার বিরোধিতা করার জন্য নভেম্বর মাসে, 1905-এর নভেম্বর মাসে তৈরি করেছিলেন এই অ্যান্টি সার্কুলার সোসাইটি, 1905-এর নভেম্বর, ইন দ্য মান্থ অফ নভেম্বর। আজকে আমরা এই কোয়েশ্চেনগুলো ডিসকাস করলাম। পরের দিন আমরা আবার এই ধরনের বেশ কিছু প্রশ্ন নিয়ে আসব, আলোচনা করব। এই কোয়েশ্চেনগুলো থেকে আমরা আবার নতুন নতুন প্রশ্ন পাচ্ছি, যেগুলো আমাদের মনে রাখতে হবে। বিভিন্ন টপিকগুলো পাচ্ছি, যেমন ট্রেড ইউনিয়ন মুভমেন্ট, যেমন স্বদেশী আন্দোলন, বারবার আমরা ঘুরে ফিরে আসে এগুলো, এবং পরীক্ষাতেও দেখবে এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসছে। আজকে এত পর্যন্তই। আমরা আবার ফিরবো কোনো নতুন ক্লাসে নতুন প্রশ্ন নিয়ে।